সারা দেশে ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর রাষ্ট্রের পরামর্শদাতা হিসেবে গঠন করা হয় অন্তর্বর্তীকালীন সরকার। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে বিবেচিত হন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। এবার শেখ হাসিনার ফাঁদে পা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এমন এক বিস্ফোরক মন্তব্য করেছেন সাবেক সংসদ সদস্য গোলাম মলরনি। নভেম্বর মাসের 10 তারিখে শেখ হাসিনা ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য একটি ফাঁদ পেতেছিল এবং সেই ফাঁদে কোনো রকম বিচার না করে, বিশ্লেষণ না করে ডক্টর মোহাম্মদ ইউনূসের যারা কর্তা ব্যক্তি রয়েছেন এবং সরকারে যারা এই মুহূর্তে পরিচালক রয়েছেন তারা সবাই সেই ফাঁদে পা দিয়েছেন। আজ বৃহস্পতিবার 14 নভেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি বলেন, শেখ হাসিনা 80 দশক থেকে দুষ্ট বুদ্ধি নিয়ে গণ অভ্যুত্থানে আহতদের চিকিৎসা সেবা নিশ্চিত ও পুনর্বাসনের ব্যবস্থা করবে সরকার। দেশের সব সরকারি হাসপাতালে সারা জীবন বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করা হবে। বিকেলে আহত ছাত্র জনতার প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেন অন্তর্বর্তী সরকারের 6 উপদেষ্টা। এ সময় তাদের 7 দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়া হয়। মফির রহমানের সহায়তায় মানিক সিকদারের রিপোর্ট। জুলাই আগস্টে ছাত্র জনতার বিপ্লবে আহতদের সুচিকিৎসা, পরিবারের পাশে দাঁড়ানো সহ বেশ কয়েকটি দাবি নিয়ে সচিবালয়ে যান আহত রোগী, তাদের স্বজন এবং ছাত্র জনতা। সচিবালয়ে আসার পর নিজেদের মাঝে বেশ কয়েক দফা বাক বিতণ্ডায় জড়ান আহতরা। আপনি দায়িত্বে আছেন, হয়তো ওনাদের কথাগুলো অযৌক্তিক হতে পারে, হয়তো ওনাদের দাবিটাও অযৌক্তিক হতে পারে, আমি মেনে নিলাম। আপনার কি ওনাদেরকে মূল্যায়ন করার জন্যই তো ওখানে বসানো হয়েছে। আপনি করছেন টাকা, আপনি সামান্য ঢাকায় তো চিকিৎসা পৌঁছাইতে পারতেছেন না, তো তাহলে কেন এসব নাটক করেন যে 1000 কোটি টাকা ফান্ড, ওই তো কোটি টাকা ফান্ড, এত কোটি, এগুলো কোথেকে আসে? কেন বলেন এসব কথা? যদি এরা যদি রাস্তায় বসতে হয় তাহলে আপনারা এগুলো কেন বলেন টিভিতে যে আমরা এত টাকা ফান্ড দিয়েছি, এত টাকা বলছে? এখন পর্যন্ত কেউ ফান্ডের কথা পাইছে যে পাইছে বলছে? আপনারা তো দেখছেন বেসরকারি বিশ্ববিদ্যালয় কিভাবে কতটুকু 35 জন মারা গেছে সব বেসরকারি বিশ্ববিদ্যালয়। আমার কাছে লিস্ট আছে, নাম আছে, সরকারি থেকে কয়জন মারা গেছে। আমি এসবের, আমরা বিশ্ববিদ্যালয়, আমি এতটুকু বিশ্বাস করি যে আমরা প্রাইভেট বিশ্ববিদ্যালয় না, পাবলিক বিশ্ববিদ্যালয়, আমরা হচ্ছে বিশ্ববিদ্যালয়। আমি ওই সমন্বয়কদেরকে স্মরণ করে আমি এটা বলতে চাই, আপনারাও এটাই বিশ্বস্ত করেন যে আপনারা পাবলিক বিশ্ববিদ্যালয় না, কিংবা আমরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়, আমরা হচ্ছে বিশ্ববিদ্যালয়। প্রতি মুহূর্তের আপডেট নিউজগুলো নিয়ে আবারও হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের প্রতি কঠিন হুঁশিয়ারি দিলেন পিনাকি ভট্টাচার্য, যা নিয়ে রীতিমতো অবাক করার মতো কিছু তথ্য দিয়েছেন আজকের এই ভিডিওতে। দর্শক, শেখ হাসিনার পাদে পা দিয়েছেন ডক্টর ইউনূস। ডক্টর ইউনূসকে নিয়ে কঠিনভাবে মন্তব্য করেছেন আজকের ভিডিওতে, প্রমাণ সহকারে রয়েছে। বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে কেন উপদেষ্টা করা হয়নি, উপদেষ্টাদেরকে নিয়ে কঠিন মন্তব্য করেছেন অন্য ছাত্ররা। দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি, কেউ স্কিপ করে যাবেন না। 6 উপদেষ্টার সাথে ছাত্র জনতার বৈঠক। সরকারি হাসপাতালে সারা জীবন বিনামূল্যে চিকিৎসা দাবি মানার আশ্বাস দিয়েছেন আমাদের উপদেষ্টারা। অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি, কেউ স্কিপ করে যাবেন না। ইতিমধ্যেই আপনারা ভিডিওর শুরুতেই বিশেষ অংশগুলো দেখেছেন। সম্পূর্ণ ভিডিওটি প্রমাণ সহকারে থাকছে আজকের এই ভিডিওতে। দর্শক, কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন। দয়া করে আজকের এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন। চ্যানেলে নতুন হয়ে থাকলে প্রতিনিয়ত সবার আগে আপডেট নিউজ পেতে আমাদের এই চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে রাখুন ও একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। না উচিত ছিল, ছাত্রদের মিনিস্ট্রিগুলো ভালো ফাংশন করতেছে, সত্য কিনা বলেন? শুনেন আমি কি বলছিলাম। অনেকের রিজার্ভেশন আছে ছাত্রদের উপদেষ্টা পরিষদে নেওয়ার ক্ষেত্রে। আমি মনে করি যে এইটা একটা পজিটিভ কাজ হয়েছে এবং এটা একটা ইন্টারেস্টিং এক্সারসাইজ হয়েছে। এটার জন্য আমি অভিনন্দন জানাই। এই এক্সপেরিমেন্ট যদি সফল হয় তাহলে বাংলাদেশের রাজনীতির চেহারা কিন্তু পাল্টে যাবে। এই এক্সারসাইজটা খুব ভালো হয়েছে। এক্সপেরিমেন্টটা সফল হলে তরুণদের ব্যাপকভাবে রাজনীতিতে আকৃষ্ট করা যাবে এবং আমি মনে করি এই এক্সপেরিমেন্ট সফল হবে। 2 নাম্বার, বেশিরভাগ উপদেষ্টা অপদার্থ, এরা কোনো রেজাল্ট ডেলিভার করতে পারবে না। কথা সত্য কিনা বলেন? অপদার্থ এবং অথর্ব, জরাজীর্ণ, জীর্ণ শীর্ণ, বুইরা খাটাস।
কেউ তাদের চাকরি দিত কিনা বলেন? কোন প্রতিষ্ঠানে তারা চাকরি পেত? বুড়াগুলার হাইপার টেনশন, ডায়াবেটিস, কেউ কেউ দেখেন অ্যাডাল্ট ডায়াপার পরে পেশাব ধরে রাখতে পারে না, প্রোস্টেটের প্রবলেম। মহিলাদের কথা আর কইলাম না। যাই হোক, 3 নাম্বার, অস্বচ্ছ প্রক্রিয়া, ব্যক্তিগত পছন্দ অপছন্দের উপর ভিত্তি কইরা উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে এবং যে সমস্ত নিয়োগগুলো হইতেছে সেগুলো তাই। আমি আর কইলাম না, নাম ধইরা তিক্ততা তৈরি করতেছি না, আর অনেক তিক্ততা তৈরি করছি, আর করব না। 4 নাম্বার, সুপ্প একটা সমস্যা, এটা না সরাইলে ঝামেলা হবে, ছাত্ররা কলে বুঝছে পরে। ওয়াকার একটা ঝামেলা, সে বিকল্প ক্ষমতা কেন্দ্র তৈরি করতেছে। আপনি তো দেখছেন স্বামীও এটা নিয়ে লিখছে, আগে কলে আমি যখন কইছিলাম তখন স্বামী আমার উল্টা লিখছিল, দেখেছেন। 6 নাম্বার, আমি বলছিলাম এই সরকার জনপ্রিয়তা হারাইবে, হারাইছে, হারাইতেছে। 7 নাম্বার, আমি বলছিলাম ছাত্ররা জনপ্রিয়তা হারাইবে, হইছে। 8 নাম্বার, আমি বলছিলাম আওয়ামী লীগ ফিরে আসার চেষ্টা করবে, নানা জায়গায় ঝামেলা করবে, করছে। এর কারণ কি? কারণ হইতেছে বিপ্লব ওই প্রথম দিনেই বেহাত হয়ে গেছে। বিড়াল মারতে হয় প্রথম রাতে। আর এই বেহাত করার 2 কারিগর হইতেছে ওয়াকার আর আসিফ নজরুল। ওয়াকার তো বিপ্লবের স্টেক হোল্ডার না, কিন্তু আসিফ নজরুল নিজের হাতে পুরো জিনিসটা ধ্বংস করে দিয়েছে, মনের মাধুরী মিশায় ধ্বংস করেছে আর কি। আমি আজ বলতেছি, মিলাই নেন, আজ থেকে 20 বছর পরে আসিফ নজরুল এই বিপ্লবের ভিলেন হিসাবে পরিচিতি পাবে। আজকে সেজন্য সিল মারলাম না, আপনারা মাইরা নিয়েন 20 বছর পরে। সিলটা সেদিনই মাইরেন। আসিফ নজরুল পুরা বিজয়টাকে বাঙ্গু এলিটদের হাতে তুলে দিছে, তার প্রিয় প্রথম আলো, ডেইলি স্টার এই গ্রুপের কাছে। তাই বশিরেরা উপদেষ্টা হয়, যারে ডেইলি স্টার বিজনেস পার্সন অফ দ্য ইয়ার পুরস্কার দেয়। ফারুকি, যারে নিয়ে প্রথম আলো কয়েকদিন আগে একটা বিশাল স্টোরি ফান্দে উপদেষ্টা হওয়ার আগে, এটা দেখানোর জন্য যে সে এই কালচারাল এরিয়া কন্ট্রোল করে। এখানে কালচারাল এরিয়ায় যারা শেঠ তারা সব তার ভাই বেড়াদার, এবং ভাই বেড়াদার বলে একটা গ্রুপ আছে, সেটা ফারুকির গ্রুপের ওই সোবিয়াল গ্রুপের লোকজন যারা ফারুকির সাথে কাজ করেছিল, বুঝছাও। ফারুকিরা নিয়ে যখন চারিদিকে হাউকাউ লেগে গেছে, তখন ফারুকিরা অভিনন্দন জানায় কে কি কইতেছে তাই নিয়ে প্রথম আলো নিউজ করেছে, দেখেছাও। এত করবি তো, তোর নয়া বাল গজাইছে, আয়নায় তো দেখবই। কিন্তু ফারুকির নিয়োগ নিয়া জনমানুষের মনে যে বিক্ষোভ, তার নিউজ দেখেছেন প্রথম আলো, ডেইলি স্টার, কোথাও দেখেন নাই। এইভাবে আপনার কণ্ঠস্বরকে সে নাই করে দেয়, চাইপা ধরে, বুঝছাও। এটাই হইতেছে প্রথম, এটাই হইতেছে ডেইলি স্টার। তারিখটা দেখান ডেইলি এডিটর সাহেব। এবার দেখেছেন তো, বুঝেছেন তো যে ফারুকির এইটা, বশিরের এটা প্রথম আলো ডেইলি স্টার গ্রুপের একটা কনসার্টেড এফোর্ট, ভেরি মেটিকুলাস প্ল্যান, বুঝছাও। তারপরে কি হয়েছে, আরো একটা কাম হয়েছে। কামটা কি? গোলাম মুর্তজা ওয়াশিংটন আর আকবর হোসেন লন্ডনে স্পেস মিনিস্টার পদে যাইতেছে, নিয়োগ পাইছে, 2 ডেইলি স্টার। এখন আমার ক্ষুদ্র ভাতার ভগিনীরা কইবে যে দাদার মাথাটা গেছে, সব জায়গায় খালি ডেইলি স্টার দেখে। গোলাম মুর্তজা না হয় ডেইলি স্টার বুঝলাম, আকবর কেমনে ডেইলি স্টার, ওই তো বিবিসি, তাই না? আমার ক্ষুদ্র ভাতা এবং ভগিনীরা, ওরা যে এই পুকুরে সাঁতার কাটে না, আমি সেই পুকুরে ছিল। এই যে দেখেন, বিবিসিতে যাওয়ার আগে ওই ডেইলি স্টারে ছিল আকবর, বুঝছাও। পশ্চিমে গরুর খামারে পাছায় ছাপ্পা দিয়ে দিত, গরুর মার্কার জন্য। বাঙ্গু এলিট হইতে এলে পাছায় ডেইলি স্টার আর প্রথম আলো ছাপ্পা থাকা জরুরি। আচ্ছা, এই এডিটর সাহেব, এরপর থেকে যত বাঙ্গু এলিট পাইবেন না, তার পাছার ছবি যদি পান, উটি সিল মারবেন একেবারে। ডেইলি স্টার প্রথম আলো, জাউরা সিল বাদ, এখন ডেইলি স্টার প্রথম আলো সিল মেরে দেবো পাছায়। আমাদের এই বিজয়ের ফল ভোগ করতেছে ডেইলি স্টারের সাংবাদিক, যেই ডেইলি স্টার ছাত্রদের দুষ্কৃতিকারী বলছিল আর তাদের নির্মূল করতে হাসিনাকে সাহায্য করবে বলছিল। এই যে দেখেন, মাহফুজা নাম নিজে লিখেছিল। সেই ডেইলি স্টারের সাংবাদিক ছাড়া আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় সাংবাদিক খুঁজে পায় না। তবে অবশ্য সুপারিশ করেছিল নাহিদ, হাঙ্গেরের প্রিয় নাহিদ ছাত্রটা। এই মাহফুজা নাম 7 সেপ্টেম্বর প্রফেসর ইউনূসের সাথে সাক্ষাৎ করে বলছিল 3 বছর পর্যন্ত প্রফেসর ইউনূস সরকারের কথা সুপারিশ করেছিল। দেখেন, প্রগতিশীল বিএনপি তো ডেইলি স্টারকে হেভি সাপোর্ট দিতেছে, তো তারে ধরে না কেন? 3 বছর থাকার সার্টিফিকেট যে দিছিল তখন ধরবে না কলে, তখন ওদের সমস্ত পৌরুষ পতায়া যাবে। প্রগতিশীল বিএনপি, প্রগতিশীল তো ওদের সবসময় কলিকাতা হারবাল লাগে আর কি, বুঝছাও। এবার আসেন আসিফ নজরুল প্রসঙ্গে আর একটা বিষয় আসি। মাঝে এটা আগেই ধরবো ভাবিছিলাম, কিন্তু ওই যে জেনেভার যে ঝাড়ি খেয়েছে না, ওইটার জন্য একটু কয়েকদিন রিলিজ দিছিলাম। তবে আসিফ নজরুল কয়ে রাখি, ওইটার প্রতিশোধ করলে আমিই নিমো।
ওটা ওই যে আপনারা যেটা করেছিল না, ওটা প্রতিশোধ আমি নিব, আমি প্ল্যানিং হচ্ছে। যাই হোক, ওইটা পরে আসিছি। তো যাই হোক, সে কইছে কি আমাদের নাকি ধৈর্য কম। শুনেন, কইছে ধৈর্য কম। একটা হলো আমাদের একটু ধৈর্যের অভাব আছে। আমি ফাহাম আব্দুল সালামের একটা অসাধারণ স্ট্যাটাস দেখলাম। তার স্ট্যাটাসে সে লিখেছে, দুঃসময়ে আমরা বছরের পর বছর অপেক্ষা করি, ধৈর্য ধরি। 16টা বছর এই দেশের 90% মানুষ ধৈর্য ধরে বসেছিল, কারোর মধ্যে যন্ত্রণা দেখি নাই, অনেকের মধ্যেই দেখি নাই। তো তখন এত ধৈর্য ছিল আমাদের, এত এরকম একটা ফ্যাসিস্ট রেজিমকে বছরের পর বছর আমরা ধৈর্য ধরে অপেক্ষা করলাম। এখন আমাদের একটু ধৈর্যটা একটু রাখতে হবে। আসিফ নজরুলের ভাগ্য আসলেই ভালো যে আমি উপদেষ্টাদের গালি দিব না প্রতিশ্রুতি দিছি, নাইলে এমন একটা গালি দিতাম না। আজকে গালির দুঃখে বাসায় গিয়া বালিশ বুকে চেপে কাঁদতে সারাদিন। আচ্ছা বলেন তো, সে কইল ধৈর্য কম। আমরা কোন জিনিস চাইয়া অধৈর্য হয়েছি কন্ত? এই উপদেষ্টারা গালি খাইছে কি জন্যে বলেন তো? আমি কয়ে দিই, আসেন দেখি গালি খাই কি জন্য। গালি খায় আহতদের চিকিৎসা না করা নিয়ে। আজ আহত ছাত্রদের উপর দিয়া গাড়ি চালাই দিছে স্বাস্থ্য উপদেষ্টা। শোনেন, আমার বানানো কথা না, শোনেন আহত ছাত্রের কাছেই শোনেন, উঠি ছিল, শোনেন ওর কাছেই। উনি রুগী দেখতে আসছিল, ওনার কথা ছিল এখানে যারা বৈষম্যদের ছাত্র আন্দোলনের রোগী ছিল তাদেরকে প্রত্যেকে দেখবেন, দেখে তাদের চিকিৎসা যদি আরেকটু উন্নত মানের ভালো হয় তাহলে তাকে বাইরে পাঠানোর কথা বলা হবে। আর যাদেরকে এখানে ট্রিটমেন্ট করানো যায় তাদের এখানে একটু ভালোভাবে ডাক্তার করে চিকিৎসাটা করবে। কিন্তু সেই ক্ষেত্রে উনি আসার পরে উনি আপনার 5 থেকে 6 জন রোগী দেখছে। রোগী দেখার পরে উনি চলে যাইতেছেন। আর উনি আসছেন আপনার এই 4তলায় এয়ার কেজুয়াল চারতলায় আসছেন। 4তলায় আমাদের এই রোগী দেখতে আসছেন। 3তলায় আমাদের বৈষম্যদের ছাত্র আন্দোলন রোগী আসছেন, ওই ফ্লোরেও যাওয়া হয়নি। পরে আমরা আছে চলে যেতেছি। তারপরে আমরা কয়েকজন মিলে নিচে নামছি তার সাথে কথা বলার জন্য। ম্যাম আপনি আসছেন, আসার পরে আপনি 4-5 জন রোগী থেকে চলে যেতেছেন, তাহলে আমরা কি করছি? আমরা তো বৈষম্যদের ছাত্র আন্দোলন। আচ্ছা আমি আপনার যে